তো আজকের অনলাইন ক্লাসে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের স্বাগত। আজকে যারা ক্লাসে আসছো তারা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে। আজকে আমি তোমাদের পড়াবো ভূমিকম্প। ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের ফলাফল। এখন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের ক্লাসটি দিব। ভূমিকম্প কি আমরা একটু জেনে নেই। ভূমিকম্প বা আর্থকোয়াক হচ্ছে ভূ অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূতকে আকর্ষিত ভাবে আন্দোলিত করে তখন সাধারণত তাকে ভূমিকম্প বলা হয়। কিন্তু ভূমিকম্প আমরা অনুভব করতে পারি না, কিন্তু অপেক্ষাকৃত প্রবল ভূমিকম্প আমরা সহজেই অনুভব করতে পারি। সাধারণত ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং পর্যায়ক্রমে একাধিকবার ঘটতে পারে। আর ভূমিকম্পের কেন্দ্র হচ্ছে উপকেন্দ্র। ভূ অভ্যন্তরে কোন একটি নির্দিষ্ট স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কেন্দ্র বলা হয় অথবা ফোকাস বলা হয়। কেন্দ্রের সোজা উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে উপকেন্দ্র বলা হয়। ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরের 16 থেকে 20 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এখন তোমরা স্লাইডে একটু দেখে নাও যে ভূমিকম্প কেন্দ্রটা কোথায়। আমরা যদি দেখি স্লাইডে দেখতে পাচ্ছ এই যে ভূমিকম্প পৃথিবীর ভূ অভ্যন্তর, এটা হলো ভূপৃষ্ঠ। ভূ অভ্যন্তরে এখানে কেন্দ্র যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। সূর্য উপরের দিকে ভূপৃষ্ঠে যেখানে আসলো সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। এখন ভূমিকম্প কেন সংঘটিত হয় সেই কারণটা আমরা একটু জেনে নেই। কি কারণে ভূমিকম্প হয়? নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা ভূমিকম্প সংঘটনের নিম্নলিখিত কারণগুলো নির্ণয় করেছেন, যেমন ভূপাত। এখন ভূপাত কোনো কারণে পাহাড় পর্বত থেকে হঠাৎ শিলাখণ্ড ভূত্বকের উপরে যদি ধসে পড়ে তখন ভূমিকম্প হয়। সাধারণত ভাঁজ পর্বতের নিকট অধিক ভূমিকম্প হয়, কারণ নবীন ভাঁজ পর্বতের শিলাগুলো পরস্পর দৃঢ়ভাবে সংযুক্ত না হওয়ায় সহজেই ভূমিকম্প ঘটে এবং ভূপাত ঘটে এবং ভূমিকম্প হয়। 1911 সালে পামির মালভূমিতে বিশাল ভূপাত হওয়ার ফলে তুরস্কে ভূমিকম্প ঘটিত হয়েছিল। তারপর শিলাচুক্তির মাধ্যমেও ভূমিকম্প হয়ে থাকে। আমরা যদি দেখি শিলাচুক্তির মাধ্যমে কিভাবে ভূমিকম্প হয়, এই কারণে দেখা যায় পৃথিবীর অভ্যন্তরভাগে কোনো কারণে পৃথিবীর অভ্যন্তরে বড় রকমের শিলাচুক্তি যদি ঘটে অথবা শিলা ভাঁজের সৃষ্টি হয় তখন ভূমিকম্প দেখা যায়। এই চুক্তি ঘটার ফলে ভূত্বকের কোনো অংশ উপরে উত্থিত হয় বা নিচে নেমে যায়। এই সময় চুক্তির তলে প্রবল ঘর্ষণ সৃষ্টি হয়। এই ঘর্ষণের ফলেও ভূমিকম্প সৃষ্টি হয়। 1934 সালে বিহারে এবং 1950 সালে আসামে এই ধরনের ভূমিকম্প হয়েছে। তাপ বিকিরণের মাধ্যমেও ভূমিকম্প হয়। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হয়ে ফাটল ও ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়। কোনো বিজ্ঞানীর মতে পরিচলনের ফলে উত্তল তরঙ্গের সৃষ্টি হলে পৃথিবীর অভ্যন্তরে তাপ বিকিরণ করে। এই তরঙ্গের প্রভাবেও ভূমিকম্প হয়। ভূগর্ভস্থ বাষ্প, নানা কারণে ভূগর্ভে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ক্রমাগত বৃদ্ধি পেলে তা ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেয়, ফলে প্রচন্ড ভূমিকম্প অনুভূত হয়। ভূগর্ভস্থ চাপের হ্রাস, অনেক সময় ভূগর্ভের হঠাৎ চাপের হ্রাস হলে পৃথিবীর মধ্যাকার পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়, ফলে নিচে নেমে আসতে থাকে। এতেও ভূমিকম্প সংঘটিত হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে
সময় তার জ্বালামুখ দিয়ে প্রবল বেগে বাষ্প, লাভা প্রভৃতি বের হতে থাকে। এর ফলেও ভূমিকম্প হয়। আবার ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি। ভূপৃষ্ঠের উপর যদি চাপ বৃদ্ধি পায়, তার নিচে শিলাচ্যুতিগুলিও ভূমিকম্প হয়। কেননা কোন স্থানে ক্রমাগত পলি সঞ্চিত হতে থাকলে কালক্রমে ওই স্থান অত্যাধিক পুরু হয়। ফলে সেখানে দেখা যায় যে আগের চাপের চেয়ে বহুগুণে চাপ বেড়ে যায়। ফলে ওই ভারী শিলাস্তর নিচে নেমে গিয়ে ভূ-আলোড়নের সৃষ্টি করে এবং পার্শ্ববর্তী স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবার হিমবাহের প্রভাবেও ভূমিকম্প হয়। কখনো কখনো প্রকাণ্ড হিমবাহ পর্বত থেকে হঠাৎ নিচে যদি পড়ে যায়, ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। আবার ভূপৃষ্ঠস্থ জলের প্রবেশ। অভ্যন্তরে যদি ভূপৃষ্ঠ থেকে কোনো জল অভ্যন্তরে প্রবেশ করে, তখন সেখানে বাষ্পে পরিণত হয়। এই বাষ্পের পরিমাণ বেশি হলে তা ভূত্বকের নিচে ধাক্কা দিয়েও ভূমিকম্প সৃষ্টি হয়। আবার দেখা যাচ্ছে যে পাত সঞ্চালনের ফল। বর্তমান বিজ্ঞানীদের মতে পাত সঞ্চালন আর এই ভূমিকম্প সংঘটনের জন্য অন্যরকম একটি কারণ। পাতগুলির মধ্যে যে কোনো দুটি পাত যদি পরস্পর কাছে আসে, ওই সংযোগ বরাবর শিলাচ্যুতি ঘটে, ফলে সেখানে ভূমিকম্প সৃষ্টি হয়। তাহলে এই ভূমিকম্প কি কি কারণে হয়ে থাকে, এতক্ষণ আমরা ব্যাপারগুলো জানতে পারলাম। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভূমিকম্পে কি কারণে সৃষ্টি হয়ে থাকে। কি কারণে হয়ে থাকে? শিলাচ্যুতির কারণে হয়ে থাকে। শিলা যদি পাহাড় থেকে হঠাৎ করে নিচে পড়ে যায়, তখন আশেপাশে কম্পনের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। আবার তাপ বিকিরণ, পৃথিবীটা উত্তপ্ত অবস্থায় ছিল, এটা তাপ বিকিরণ করে করে যখন সংকুচিত হয়, তখন ফাটলের সৃষ্টি হয়, ভাঁজের সৃষ্টি হয়। সেই কারণেও ভূমিকম্প সৃষ্টি হয়। আবার পৃথিবীর অভ্যন্তরে এখনো গলিত অবস্থা আছে, সেখান থেকে যদি বাষ্প বের হয়ে আসতে চায়, ভূপৃষ্ঠে ধাক্কা দেয়, তখনও ভূমিকম্পের সৃষ্টি হয়। আবার দেখা যাচ্ছে যে ভূগর্ভস্থ যে বাষ্পগুলো আছে, নানা কারণে সে বাষ্পগুলো বের হয়ে আসতে চায়, তখনও ভূমিকম্প দুর্বল অংশ দিয়ে যদি বের না হয়ে আসতে পারে, তখন ধাক্কা দেয়, তখনও ভূমিকম্পের সৃষ্টি হয়। আবার ভূগর্ভে যে চাপের হ্রাস, ভূগর্ভস্থ কি আছে, এখনো গলিত পদার্থ আছে, বাষ্পীয় পদার্থ আছে, এগুলো বের হয়ে আসতে চায়, তখন পৃথিবীর উপরিভাগে চাপ দেয় বা ধাক্কা দেয়, তখন এই চাপের কারণেও তোমার ভূমিকম্প হয়। আবার দেখা যাচ্ছে যদি তোমার কোনো কারণে চাপের হ্রাস, যদি অভ্যন্তরে কঠিন পদার্থ আছে, এটা তরল, যদি চাপের হ্রাস হয়, কঠিন পদার্থগুলো তরল অবস্থা পরিণত হয়, তখনও ভূমিকম্পের সৃষ্টি হয়। কারণ তরল অবস্থা থাকলে উপরের যে পদার্থের চাপটাকে নিতে পারে না, তখন চাপের সৃষ্টি হয়ে একটা কম্পনের সৃষ্টি হয়। আবার অগ্ন্যুৎপাত, পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত পদার্থগুলো যখন বের হয়ে আসে গলিত অবস্থায় ম্যাগমা আকারে, যখন লাভা আকারে, তখন সেটাকে অগ্ন্যুৎপাত আমরা বলে থাকি। এই অগ্ন্যুৎপাত যখন ঘটে, তখনও ভূমিকম্প হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যে যদি ভূপৃষ্ঠে যদি চাপ বেশি হয়, তখন ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে হিমবাহর প্রভাব যেটা, হিমবাহটা হচ্ছে পাহাড়ের উপরে জ্বলন্ত বরফের টুকরা আছে, সেগুলো পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে নেমে যখন আসে, হঠাৎ করে যদি পর্বত থেকে বড় ধরনের জ্বলন্ত বরফের টুকরা ভূপৃষ্ঠে পড়ে যায়, তখনও এতে যে ভূমিকম্পের সৃষ্টি হয়। আবার ভূ-অভ্যন্তরে যদি কোনো জলীয় পদার্থ ঢুকে যায়, তখনও সেটা বাষ্পে রূপান্তরিত হয়, কারণ পৃথিবীর অভ্যন্তর অনেক বেশি উত্তপ্ত অবস্থায় আছে, তখনও ভূমিকম্প সৃষ্টি হয়। আর পাত সঞ্চালনটা হচ্ছে, পাত হচ্ছে তোমার যেখানে আমরা যে পৃথিবীতে আমাদের মহাদেশ কয়টা আছে আমাদের, বলো তো? কয়টা মহাদেশ আছে বলতে পারবে কেউ? আমাদের এখানে মহাদেশগুলি হচ্ছে বড় বড় একটা প্লেট হিসেবে বিজ্ঞানীরা এগুলোকে নামকরণ করেছে। 7টা বড় প্লেট আছে আর ছোট প্লেট আছে 20টি, মোট 27টি প্লেট দিয়ে পৃথিবী গঠিত। এই যে বড় বড় প্লেটগুলো যখন এক একটা মহাদেশের পাশে এক একটা মহাদেশ যখন ধাক্কা লাগে,
তখন দেখা যায় যে ধাক্কার কারণে কম্পনের সৃষ্টি হয় এবং তখন ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে ভূমিকম্প কি কারণে হয় সেটা মনে করি এখন আশা করছি যে ভূমিকম্পের কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি কারণে ভূমিকম্প সংঘটিত হয়। ঠিক আছে, এখন ভূমিকম্পের কারণে কি প্রভাব বা ফলাফল সেটা আমরা জানবো। ভূমিকম্পে কিভাবে ভূমিকম্পের কারণে কি ফলাফল বা প্রভাব হয়। এফেক্ট অফ আর্থকোয়াক, ভূমিকম্পের ফলাফল। এখন ফলাফল হচ্ছে যখন ভূমিকম্প হয় আমরা ফলাফল হিসেবে অনেকগুলো অনেকগুলো ফলাফল আমরা দেখতে পাই, যেমন ফাটল ও চুক্তির সৃষ্টি। যদি ফাটল সৃষ্টি হয় ভূমিকম্পের কারণে ভূতলে অসংখ্য ফাটল ও চুক্তির সৃষ্টি হয়। এই ফাটল সৃষ্টি হলে কখনো কখনো তার মধ্যে দিয়ে কাদা, উষ্ণ পানি, বালি এগুলো বের হয়, পদার্থগুলো বের হয়ে আসে এবং চুক্তির সৃষ্টি হলে তার মধ্যবর্তী ভূভাগে বসে গেলে তাকে গ্রস্ত উপত্যকা বলা হয় এবং উঠে যাওয়া যে ভূমিরূপ তাকে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। তাহলে এই ভূমিকম্প যখন হয় তখন কখনো কোথাও কোথাও ফেটে যায় বা চুক্তির সৃষ্টি হয়, কোথাও কোথাও গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়, আবার কোথাও স্তূপ পর্বতের সৃষ্টি হয়। আবার সমুদ্র তলদেশের পরিবর্তন, এই ভূমিকম্পের ফলে কখনো কখনো সমুদ্র তলের অনেক উপরে উত্থিত হয়। সমুদ্র তল অনেক সময় ভূমিকম্পের কারণে অনেক উপরে উঠে যায়, আবার স্থলভাগ সমুদ্রের তলে ডুবিয়ে যায়। 1921 সালে ভূমিকম্পের ফলে টোকিও উপসাগরের তলদেশ 60 মিটার উঁচু হয়েছে। আর 1999 সালে ভূমিকম্পে ভারতের কচ্ছ উপসাগরের উপর 5000 বর্গ কিলোমিটার স্থান সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়েছে। আর এই ভূমিকম্পের ফলে সমুদ্র গর্ভ থেকে হিমালয় পর্বত উত্থিত হয়েছে। তো তোমরা বুঝতে পেরেছো যে এই ভূমিকম্পের কারণে পাহাড় সমুদ্র তলদেশ উঁচু হয়ে পাহাড় হতে পারে, আবার অনেক পাহাড় সমুদ্রের গর্ভে নিমজ্জিত হয়ে যেতে পারে। যেমন হিমালয় পর্বত সারা বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত। হ্যাঁ, হিমালয় পর্বত এভারেস্ট হচ্ছে সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ। সেখানেও একসময় ট্যাথিস নামক একটি সাগর ছিল। সেই সাগরটি ভূমিকম্পের কারণে উঁচু হয়ে হিমালয় পর্বতে রূপান্তরিত হয়েছে। তারপর নদীর তলদেশ পরিবর্তন, এই নদীর তলদেশও পরিবর্তন হয় কখনো কখনো ভূমিকম্পের কারণে। দেখা যাচ্ছে নদীর গতির উপর ভূমিকম্পের প্রভাব ব্যাপক ব্যাপক প্রভাব রয়েছে। ভূমিকম্পের ফলে মাটি, বালি এগুলো জমা হয়ে নদীর গতি পরিবর্তিত হয়ে যায়। অনেক ক্ষেত্রে নদী শুকিয়ে যায় এবং শুষ্ক ভূমিতে জলাভূমির সৃষ্টি হয়। 1950 সালে আসামের ভূমিকম্পে দিবং নদীর গতি পরিবর্তন হয়েছিল। অনেক সময় ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল ধসে গিয়ে নদীর গতিপথ রোধ করে হ্রদের সৃষ্টি হয়। তাহলে ভূমিকম্পের কারণে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। আবার ভাঁজের সৃষ্টি, ভূমিকম্পের প্রভাবে অনেক সময় তোমার ভাঁজের সৃষ্টি হয়। এই ভাঁজ সাধারণত বিস্তৃত অঞ্চল ব্যাপী হয় না, একটি নির্দিষ্ট জায়গায় ভাঁজ সৃষ্টি হয়ে থাকে। আবার ভূমির উত্থান এবং অবনমন, ভূমিকম্পের ফলে ভূমির উত্থান হয়, অনেক উপরে উঠে যায়, এবং অবনমন অনেক সময় ভূমিকম্পের কারণে ভূমি নিচে নেমে যায়। যেমন কখনো কখনো উচ্চভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়, আবার সমভূমি অঞ্চল বসে গিয়ে পানি জমে হ্রদের সৃষ্টি হয়। সমুদ্র তলদেশে কোনো স্থান উঁচু হয়ে সমুদ্রের মধ্যে দ্বীপের সৃষ্টি। তাহলে এই ভূমিকম্পের কারণে ভূমির উত্থান হয়, আবার অবনমন হয়। যখন সমুদ্রের মধ্যে তোমার ভূমিকম্পের ফলে ভূমি উপরে উঠে যায় তখন দ্বীপের সৃষ্টি হয়, পাহাড়ের সৃষ্টি হয়, এগুলো উঁচু ভূমির সৃষ্টি হয়। আবার কখনো কখনো যদি উঁচু ভূমি নিচে নেমে গিয়ে দেখা যায় সেখানে হ্রদের সৃষ্টি হয়। আবার হিমানি সম্প্রদায়, ভূমিকম্পের ফলে পর্বত গাত্র হতে
বৃহৎ বৃহৎ পর্বতের খণ্ডগুলো নিচে পতিত হয়ে হিমানির সন্ত্রপাতের সৃষ্টি হয়। এটা আমরা বলেছি বড় বড় বরফের টুকরাগুলো পর্বত থেকে নিচে পড়ে গিয়ে হিমানির সন্ত্রপাত সেখানে বিভিন্ন ধরনের তোমার হিমবাহ দ্বারা বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। আবার ভূপাত ভূমিকম্পের কারণে পার্বত্য অঞ্চলে বিশাল শিলাখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতি হয়। পর্বতে অনেক সময় দেখা যায় তোমার বড় শিলাখণ্ড থাকে বড় বড়, এখন যখন কম্পন হয় ভূমিকম্প হয় তখন দেখা যায় সেগুলো নিচের দিকে পতিত হয়ে অনেক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে থাকে। এছাড়াও দেখা যায় ভূমিকম্প এগুলো হচ্ছে আমাদের ভূমিকম্পের কারণে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। এই ভূমিরূপ গুলো সৃষ্টি হয়ে থাকে ভূমিকম্পের কারণে। এছাড়াও আমাদের দেখা যায় অনেক সম্পদ নষ্ট হয়, রাস্তাঘাট, পোল কালভার্ট এগুলো নষ্ট হয়, ধ্বংস হয়, অনেক মানুষ মরে যায়, অনেক প্রাণী মরে যায়, অনেক উদ্ভিদ বনরাজি এগুলো ধ্বংস হয়ে থাকে। তাহলে এই ভূমিকম্পের ফলাফল তোমাদের অনেক সময় কোশ্চেনে উদ্দীপক এরকম ভাবে দেওয়া থাকবে যে ভূমিকম্পের ফলাফল লিখতে হবে, আবার কি কারণে ভূমিকম্প হয় সেই কারণটা তোমাদেরকে লিখতে হবে। এখন এই পয়েন্টগুলো তোমরা যদি জানো তাহলে তোমরা কারণ লিখতে পারবে এবং পুরোটাই তোমরা আলোচনা করতে পারবে। তো ভূমিকম্পের চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, সাধারণত কোশ্চেন তোমাদের আসেই। তো এই টপিকটা তোমরা ভালোভাবে করে নেবে এটা আশা করব। আর উদ্দীপক আমি আগামী ক্লাসে দিব, তোমরা আগে এই টপিকটা ভালো করে পড়ো। আগামী ক্লাসে উদ্দীপক এবং এমসিকিউ কিছু কোশ্চেন আমি তোমাদের দিয়ে আলোচনা করব। এখন এই ভূমিকম্পের উপর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। ম্যাম বলো। যে আমাদের পরীক্ষা কবে হতে পারে কলেজের? কলেজের পরীক্ষাগুলো এখন কলেজে আমরা এর আগে তোমার বড় ভাইদের যে পরীক্ষা নিয়েছি সে পরীক্ষাটা ছিল হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়ে 20টা করে অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়েছে সেটার উপর পরীক্ষা হয়েছে। এখন যে চ্যাপ্টার গুলো আমরা পড়াবো সেই চ্যাপ্টার গুলোই সাধারণত অ্যাসাইনমেন্টের মধ্যে থাকে, ঠিক আছে? তো এখন তোমরা যদি অ্যাসাইনমেন্ট গুলো রেগুলার করো তাহলেই দেখা যাবে যে অ্যাসাইনমেন্ট গুলো রেগুলার করলেই তোমরা অ্যান্সারটা করতে পারবে। আর যদি অ্যাসাইনমেন্ট না করো তাহলে তো ক্লাস করলে অ্যাসাইনমেন্ট করতে পারবে, তাহলে অ্যাসাইনমেন্ট বুঝতে পারবে না। ম্যাডাম আমাদের কলেজের এই এই সিলেবাস দিবেন না? সিলেবাস? জি ম্যাডাম। সিলেবাস যে তো ম্যাডাম ভূগোল হ্যাঁ কোন কোন অধ্যায় পড়তে হবে পরীক্ষার জন্য? সব পড়তে হয়, সব পড়তে হয়, তবে ইম্পর্টেন্ট টপিকস গুলো আমরা পড়িয়ে দিই। হ্যাঁ যেমন ম্যাডাম সব তো ম্যাডাম সব অধ্যায় তো পড়তে হবে ম্যাডাম, আমাদের কলেজের পরীক্ষা তো ধাপে ধাপে হবে সেই আমি যা পরীক্ষার জন্য। পড়াচ্ছি শোনো, আমি যা পড়াচ্ছি পরীক্ষা সেই সব টপিকস গুলোর উপরেই হবে, ঠিক আছে? তাহলে ম্যাডাম তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আর প্রথম অধ্যায়